নমস্কার, আমি স্বপ্না। জিএনএন এর সকল দর্শককে স্বাগত জানাচ্ছি। এই মুহূর্তে আছি আমি শিলচরে। আমার সাথে রয়েছেন কিশোর কুমার নাথ। উনি এক্স বিজেপির এমএলএ ছিলেন বড়খলা সমষ্টির থেকে। এই মুহূর্তে আমি তার বাড়িতে উপস্থিত হয়েছি। ওনার সাথে বিশেষ কিছু কথা জানবো। 2016 সাল থেকে 21 পর্যন্ত উনি এমএলএ রয়েছেন বড়খলা সমষ্টিতে। আসুন শুনে নিচ্ছি তার কাছ থেকে বিশেষ কিছু কথা। নমস্কার, আমাদের জিএনএন এর সকল দর্শকের তরফ থেকে আপনাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার। আপনার জিএনএনের গ্লোবাল নিউজ নেটওয়ার্কের সকল পরিবারের সকল সদস্যকে আমি শুভেচ্ছা জ্ঞাপন করছি। আপনার কাছে জানবো যে আপনি যে 2016 থেকে 21 পর্যন্ত বড়খলার জন্য আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি ছিল? হ্যাঁ, সেটা একটা ভালো প্রশ্ন করেছেন। 2016 থেকে 2021 পর্যন্ত যদি গুরুত্বপূর্ণ কাজের কথা বলি তাহলে অনেক কাজ রয়েছে। যদি আপনার কাছে সেরকম সময় আছে তাহলে আমি বলতে পারি। যেমন 2016-তে যখন আমি প্রথম ইলেকশনের জন্য নেমেছিলাম তখন আমার ইলেকশন এজেন্ডাতে কিছু কিছু ছিল তখন। তো সবচেয়ে প্রথম ছিল আমাদের শিলচর এবং বড়খলার মাঝখানে একটা বরাক নদী রয়েছে, আর সেই বরাক নদীর উপরে একটা সেতুর ডিমান্ড ছিল প্রায় 50 বছর আগে থেকেই। তো এই এলাকার জনগণ শিলচর শহরে আসার জন্য মানে এরিয়াল ডিস্টেন্স প্রায় 350 থেকে 400 মিটার, কিন্তু ওনাদের ঘুরে আসতে লাগতো 15 থেকে 20 কিলোমিটার। আর সেখানে বোট ছিল, আর বোটে অনেক সময় অনেক প্রবলেম ছিল, আর এটার একটা টাইমিং ছিল। যাই হোক, সেই ব্রিজের কথাটা আমি বলেছিলাম, যদি জনগণকে আমি বলেছিলাম, আশ্বাস দিয়েছিলাম, যদি আপনাদের ভোটে বা আপনাদের আশীর্বাদে যদি আমি জয়ী হয়ে আসি তাহলে আমি বরাক নদীর উপর সেই ব্রিজটা বা সেই সেতুটা আমি নির্মাণ করব বলে। আর সেটাই জনগণের আমি কথা দিয়েছিলাম, আমি কথা রেখেছি সেই মতেই। আর আজকে আপনি দেখতে পাবেন সেখানে গেলে যে বরাক নদীর উপরে সেই সেতুটা নির্মাণ হয়ে গেছে। আর সেই সেতুর জন্য প্রায় 97 করোড়স স্যাংশন হয়েছিল, হয়ে আজকের দিনে ধূতপাতিল যে এবং শিলচরের যুক্ত হয়েছে। সেই সঙ্গে আপনি বলতে পারবেন যে সেই ব্রিজটা আজ থেকে প্রায়, ঠিক এক্স্যাক্ট ডেটটা আমার এই মুহূর্তে মনে নেই, প্রায় 2 বছর আগেই, 3 বছর আগেই সেটা ব্রিজের উদ্বোধন হয়েছে। আর সেটা একটা বড় প্রজেক্ট ছিল। তার সঙ্গে আমাদের এখানে একটা মিনি সেক্রেটারিয়েটও হয়েছে। যেরকম আসামের মধ্যে আমাদের দিসপুরে সেক্রেটারিয়েট রয়েছে, আর আসামের মধ্যে দ্বিতীয় মিনি সেক্রেটারিয়েটটা বরাকগুলিতে হওয়ার কথা ছিল। আর সেটাই মিনি সেক্রেটারিয়েটটা আমি আমার সমষ্টিতে, বড়খলা সমষ্টির সিকুনা অঞ্চলে করেছি। আর সেটার কাজও অলমোস্ট সম্পূর্ণ হয়ে গেছে, আর সেটা আপনি সিকুনা এলাকায় গিয়ে দেখতে পাবেন। তার পাশেই রয়েছে একটা ফ্লাইওভার, আরওবি, রেলওয়ে ওভার ব্রিজ। সেটাও আমার সময় সেটাও ব্রিজটাও হয়েছে, সেটাও গেলে দেখতে পাবেন। তার সঙ্গে যদি বলতে যাই যে বড়খলা অঞ্চলটা খুব পিছপড়া অঞ্চল ছিল। যেমন আমাদের এলাকায় ছিল হাতিছড়া জিপি রয়েছে, সেখানে শিরিষতল, সত্যনগর, বাসটিলা, চুনাছড়া, এই এলাকাটা, টোটাল এলাকাটা কাট আপ ছিল। ওখানে ওই এলাকার জনগণ যদি শিলচরে আসতে হতো তাহলে 2-3টা নদী পার হয়ে আসতে হতো। ওনাদের কোনো যোগাযোগ ব্যবস্থা ছিল না। আর প্রত্যেক বছরেই সেই নদীতে কারো না কারোর মানে ডেথ হতোই সেখানে। তো সেটা নিয়েই যখন আমি 2016 ইলেকশনের আগে সেই অঞ্চলে গিয়েছিলাম, সেই অঞ্চলের জনগণ আমাকে বলেছিলেন, আমাদের অন্য কিছু চাইনি, আমাদের শুধু আমাদের ব্রিজ আর রাস্তাটা যদি করে দিতে পারেন তাহলে আমাদের এখানে আর ভোটের জন্য আপনি চিন্তা করতে হবে না। তো তখন আমি ওই অঞ্চলের জনগণকে আমি কথা দিয়েছিলাম, যদি আপনাদের আশীর্বাদে আমি যদি জিতে আসি তাহলে আপনাদের এলাকার আমি রাস্তা এবং ব্রিজ আমি করে দেব বলে। সেই সাথে একটা কথা রয়েছে, রুমিনাথেরও কিছু অসম্পূর্ণ কাজ আপনি সম্পূর্ণ করেছেন বলে শুনেছি। না, সে আমি বলছি আমি, যদি আপনি যার কথা বলেছেন উনি যদি সেই কাজগুলো যদি করতেন তাহলে তো আমার করার কিছু থাকতো না। তা আমি যখন এসেছিলাম বড়খলা, তখন বড়খলা একেবারে জরাজন্য অবস্থায় ছিল। রাস্তাঘাট, ব্রিজ, জল, লাইট, মানে ইত্যাদি ইত্যাদি সব কিছুর অসুবিধা ছিল। তা আমি বলছি সেই যে জায়গার যে ব্রিজ আর রাস্তার কথাটা যে বলছি, সেটা আমি জনগণকে কথা দিয়েছিলাম।
সেই মতে সেটা সম্পূর্ণ হয়েছে। আর সেটা সম্পূর্ণ হওয়ার একটাই কারণ ছিল, আমাদের ভারতীয় জনতা পার্টি সরকার ছিল, আমাদের বিজেপি সরকার থাকার জন্যই সেটা সম্পূর্ণ হয়েছে। আর সেই সময় আমাদের বর্তমানে যিনি আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়, উনি সেই সময় পিডব্লিউডি এবং ফাইন্যান্স মিনিস্টার ছিলেন। আর আমি যখনই ওনার কাছে যেতাম, ওনাকে বলতাম, উনি আমাকে খুবই ভালোবাসতেন। আর বলার সঙ্গে সঙ্গে উনি আমাকে না করেননি, বলে ঠিক আছে এরকম অসুবিধা আছে যেটা, সেটা আমি দেব। ঠিক সেই হিসাবে উনি আমাকে দিয়েছেন। আর উনি দেওয়ার জন্যই আজকে সেই অঞ্চলের যে রাস্তা এবং ব্রিজ, ছোট ব্রিজ নয়, অনেক বড় আরসিসি বড় ব্রিজ, সেটা সম্পূর্ণ হয়েছে। ঠিক একইভাবে মানে আপনি বলেছেন আমার সময় আমি কি করেছি, সেটা আমি কিছু যতটুকু আমার মনে পড়ছে সেটা আমি বলে দিচ্ছি। আমি যদি আগে থেকে রেডি থাকতাম তাহলে তো আরও বিস্তারিত বলতাম। যতগুলো মনে পড়ছে সেইগুলো আমি বলছি। যেমন ধরুন, আমার এলাকার রেলওয়ে স্টেশন অনেক কয়টা পড়ে, মানে চন্দ্রনাথপুর, দামছড়া, বান্দরখাল, ডিটাকচড়া, এগুলা রেলওয়ে স্টেশন আমাদের বড়খলার সমষ্টিতে আসে। আর সেই আগে চন্দ্রনাথপুর আর দামছড়া ওই অঞ্চলে কোনো কাজ হয়নি। ওই অঞ্চলের অবস্থা, জনগণের অবস্থা খুবই খারাপ ছিল। যেমন দামছড়া এলাকায় যখন আমি গিয়েছিলাম, তো ওনাদের এলাকায় নেটওয়ার্ক ছিল না, মোবাইল নেটওয়ার্ক টাওয়ার ছিল না। তো ওনাদের একটা সবচেয়ে বড় প্রবলেম ছিল, আসা যাওয়ার কোনো রাস্তা ছিল না। ওইখানে জাটিঙ্গা নদীর পার করে আসতে হতো। আর জাটিঙ্গা নদী তো আপনারা জানেন, সবাই জানে, এটা ভয়াবহ অবস্থা থাকে, এটা নদীটা পার করা খুব সহজ ব্যাপার নয়। আর সেই ব্রিজে, এই নদীর উপরে একটা ব্রিজেরও ওনাদের একটা ডিমান্ড ছিল। ওই অঞ্চলের অনেক কিছু, ইলেকট্রিক ছিল না, সবচেয়ে বড় প্রবলেম ছিল ইলেকট্রিকই ছিল না। তো ওনাদেরকে আমি কথা দিয়েছিলাম, যদি আপনাদের আশীর্বাদে আমি বিধায়ক হয়ে আসি, তাই আপনাদের এলাকায় সবচেয়ে প্রথম আমি ইলেকট্রিক এবং টাওয়ার নেটওয়ার্কটা আমি করে দেব। আর যেটা নাকি আমি সাকসেস হয়েছি। কথা মতো আমি কথা রেখেছি। ওনাদের এলাকায় আমি ইলেকট্রিকও পৌঁছে দিয়েছি আর নেটওয়ার্কও আমি পৌঁছে দিয়েছি, সেটা ওনাদের হয়েছে। এছাড়া আরও যেগুলো ওনাদের ছিল, শ্মশানঘাট, শিব মন্দির, কালী মন্দির, ওইগুলো যেটা ছিল সেগুলো আমি ওই দামছড়া এলাকায় করে দিয়েছি। এটাই বলতে যাচ্ছিলাম যে এত মানে সুন্দর করে আপনি বিস্তারিতভাবে বলে দিলেন যে আপনার সময় থেকে যে উন্নয়নমূলক যে কাজগুলো সেটা খুব সুন্দর করে হয়েছে। তো সেটা এখন আপনাকে আমি এটাই বলবো যে আগামী নির্বাচনে বলা শেষ হয়নি কিন্তু, সেটা আমি কিছু বললাম, আরও অনেক বলা বাকি রয়েছে। যেমন ধরুন ডিটেকচড়া এলাকায়, ওইটাও একদম পাহাড়ি এলাকা। সবচেয়ে বড় কথা, সেই যে 5 বছর আমি যে বিধায়ক ছিলাম, সেই 5 বছরের মধ্যে কিন্তু আমি 3 বছরে কাজ করতে পেরেছি। 2 বছর কেন করতে পারিনি? 2 বছর, সেই 5 বছরের মধ্যে তখন ছিল আন্দোলন চলছিল, তারপরে করোনা মহামারী এসেছিল, পুরো লকডাউন ছিল, সবাই করোনা নিয়ে ব্যস্ত ছিল। সেই সময় এটা নিয়ে প্রায় 2 বছর তো ওটা দিয়ে চলে গেল। সেই বাকি 3 বছরের মধ্যে যতগুলো আমি কাজ বলেছি খুব কমই বলেছি, আপনাকে 10% বলেছি, আরো অনেক বলা বাকি রয়ে গেছে। যদি আপনি বলুন তাহলে আমি এক একটা করে আমার মনে পড়ে যাচ্ছে, কিন্তু আমি বলে যেতে পারবো। প্রত্যেকটা জায়গায় বড়খলার রাস্তা তো অবস্থা ছিল না, প্রত্যেকটা রাস্তার কাজ হয়েছিল। তখন গ্রামে গঞ্জে অনেক রাস্তা এরকম ছিল যে মানুষে হেঁটে যেতে পারতো না, কিন্তু আজকের দিনে সেখানে গেলে আপনি দেখতে পাবেন যে সবগুলো সিসি ব্লক দিয়ে বানানো হয়েছে। আর একটা এমন কয়েকটা গ্রামও রয়েছে, যেমন একটা গ্রামের কথা আমি বলছি, একটা 5-6টার মধ্যে একটা গ্রামের কথা বলবো। সেখানে একটা গ্রাম আছে গঙ্গাপুর। সেই গঙ্গাপুর গ্রামে আগে যাওয়ার কোনো রাস্তাই ছিল না। নালা একটা ছিল, মানে ছোট নালা, নদী নয়, নালা ছিল। ওখানে একটা বাঁশ থাকতো, নিচের একটা বাঁশের মধ্যে পাড়িয়ে পার হতে হতো, উপরে একটা বাঁশ, নিচে একটা বাঁশ। তো ওই অবস্থায় ওই গ্রামে গেলাম, গিয়ে দেখেছি গ্রামে তো এত জনগণের মানে ঘনবসতি রয়েছে, আর ওনাদের গ্রামে আসার কোনো রাস্তা নেই, বিশুদ্ধ পানীয় জলের অবস্থা নেই, আর ইলেকট্রিক নেই। সেই গ্রামের লোকেরাও বলেছিলেন, যদি আপনি আমার গ্রামের রাস্তা, লাইটের ব্যবস্থা করে দিতে পারেন, তো আমরা গ্রামবাসী সবাই আপনার হয়ে চিরজীবন থাকবো। তখন আমি বলেছিলাম, ঠিক আছে, এরকম হলে তাহলে আপনাদের গ্রামের মধ্যে, আমি সেরকম তখন বলেছিলাম যে আমি তো বিজেপির হয়ে কাজ করছি, কংগ্রেস গভর্নমেন্ট ছিল, কংগ্রেস গভর্নমেন্ট এত বছর আমাদেরকে কিছু করেনি। আজকে যখন বিজেপি গভর্নমেন্ট আপনার গ্রামের জন্য করবে, আপনারা বিজেপির জন্য কি করবেন? তখন গ্রামবাসীরা সবাই বলছে, আপনি বলেন কি করবো, আপনি যা বলবেন তাই আমরা করবো। তা আমি বলেছি, আমি কথা দিচ্ছি আপনাদের গ্রামে রাস্তা বানাবো, আপনার গ্রামে আমি ইলেকট্রিক পৌঁছে দেবো, আপনাদের গ্রামে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করবো,
আপনাদের গ্রামে মন্দির আছে, মন্দির চাইছেন, মন্দিরের আমি কমিউনিটি হল বানিয়ে দেবেন। 2021-এর পর যেটা আপনাকে টিকিট থেকে বঞ্চিত করেছে, সেটার মানে টিকিটটা না দেওয়াটা, এটা কিভাবে আপনি দেখেছেন? আপনার মানসিকতা আমি শুনে যেটা মনে করছি, তো সেই সময় এটা আপনি কিভাবে ধরে রেখেছেন নিজেকে? দেখুন, সে একটা প্রশ্ন করলেন, ঠিক আছে। সেই সময় কথাটা কি বলবো, আর ডেভেলপমেন্ট নিয়ে, এলাকার কাজ নিয়ে সেরকম কোনো অসুবিধা ছিল না, বা কোনো অসুবিধা কোথায় ছিল বলে কেউ আমাকে বলেনি, বা কার কাছ থেকে শুনতে পারিনি যে আপনার টিকিটটা এই জন্য কাটা হয়েছে বা এই জন্য আপনি টিকিট পাননি, সেরকম কিছু ছিল না। সেই জন্য আমি ভাবি সেটা একটা দুর্ভাগ্য আমার, সেটা একটা অ্যাক্সিডেন্টাল। ফাইনাল ছিল সব কিছু, কিন্তু শেষ মুহূর্তে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। রাস্তায় যখন গাড়ি নিয়ে বেরোয়, কার কখন কেউ কিছু জানে না, সেটাই ঠিক সেরকমভাবে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কিন্তু সেটা হওয়ার পরেও আমি সেই দলেই রয়েছি, আর দলের যেরকম নির্দেশ অনুযায়ী আমি কাজও করে গেছি। টিকিট পাইনি বলে যে দলের বিরোধিতা করেছি, সেরকম কিছু আমি করিনি। দলের সঙ্গে রয়েছিলাম। দল যেখানে যেখানে আমাকে দায়িত্ব দিয়েছিল কাজের জন্য, আমি প্রত্যেক জায়গায় গেছি। যখন দল আমাকে ত্রিপুরাতে পাঠিয়েছে ইলেকশনের সময়, আমি ত্রিপুরা গেছি। তা দল আমাকে মণিপুর পাঠিয়েছে, আমি মণিপুরে ইলেকশনে গেছি। দল আমাকে মেঘালয়ে শিলংয়ে পাঠিয়েছিল, সেখানেও আমি গেছি। গারো হিলসে পাঠিয়েছিল আমাকে, গারো হিলসে আমি প্রায় 4 মাস আমি ছিলাম, আর 12টা কনস্টিটিউয়েন্সির দায়িত্বতে ছিলাম ওখানে। 12টা এলএসির দায়িত্বতে আমি ছিলাম, আর সেই দলের নির্দেশ অনুযায়ী সেখানে আমি কাজ করেছি। তারপর দল আমাকে ওয়েস্ট বেঙ্গল পাঠিয়েছে, আমি ওয়েস্ট বেঙ্গলও গেছি। তারপর আমি হাইলাকান্দি ডিস্ট্রিক্ট রয়েছে আমাদের পাশেই, সেই হাইলাকান্দি ডিস্ট্রিক্টের প্রভারীর দায়িত্ব দিয়েছিল। সেই প্রভারীর দায়িত্ব আমি নিয়ে কাজ করেছি। বা দল আমাকে যেভাবে দায়িত্ব দিয়েছে সেইভাবে আমি কাজ আজ অবধি করে যাচ্ছি। পদে না থাকলেও আপনি এটা বিশ্বাস করেন যে আমি জনগণের সেবা করে যাব, আর আমি যেহেতু আছি বিজেপিতে জড়িয়ে রয়েছি, তো সেভাবে আমি কাজ করব বলে আপনার সেটার মানসিকতা। আগন্তুক নির্বাচনে যেটা আসবে, আপনাকে টিকিটের দাবিদার আপনি রয়েছেন, আপনাকে দিলে, তো জনগণের কাছে আপনি কি ধরনের বার্তা দেবেন? সুন্দর। হ্যাঁ, সেরকম আমি জনগণ যেগুলো আমি কাজ করে গেছিলাম, তখন করেছিলাম, সেগুলো কাজ জনগণের সবাই জানা রয়েছে। জনগণ সেটা নিয়ে সন্তুষ্ট রয়েছে না। গত 5 বছর এলাকার জনগণকে যদি আপনি জিজ্ঞেস করেন, প্রত্যেকটা জিপিতেই জনগণের কাছ থেকে আপনি অ্যাটলিস্ট 80% লোকের কাছ থেকে আপনি শুনতে পাবেন যে আমরা কিশোরদাকে হারিয়ে আমরা অনেক কষ্টে রয়েছি, ভুল করেছি। বা জনগণের তো দোষ নেই, জনগণরা তো বলেছেন না আমরা টিকিট পেলে আপনাকে বিপুল নিয়োজিত করবো, কিন্তু টিকিট না পাওয়া তো জনগণের হাতে নেই। কিন্তু জনগণরা গত 5 বছর অনেক কষ্ট করেছেন, সেটা ওনারা সবসময় বলেন। আবার কেউ কেউ ভাষাতে মানে বলতে পারেন, ওনারা এসে আমাকে এইভাবেও বলেন যে দাদা আপনি নেই, আমরা তো অনাথ হয়ে গেছি। কেউ এই শব্দটা ব্যবহার করে, কেউ আর বলে আসে একদম হাসে গেছে, মানে বলে দাদা আমরা তো বিধবা হয়ে গেছি, মানে এরকম শব্দ ইউজ করে। একটু দুঃখ, মানে যে যেরকম পারে এরকম পারছে, মানে দুঃখটা প্রকাশ করছে যে আপনি নাই, যার জন্য আমরা অনেক কষ্ট পেয়েছি। আগামী দিনে কিন্তু আপনাকে আসতে হবে। আর গত 5 বছর যেটা রানিং, যে 5 বছর, সেই 5 বছর যে ওনারা কষ্টটা করেছে, সেটা সত্যিকারে অনেক কষ্ট করেছে, সেটা আমি বুঝতে পারি যে ওনাদের যে কষ্টটা হয়েছে। আর ডিলিমিটেশনের ফলে আমাদের এলাকাটা, বড়খোলা এলাকাটা এখন অনেক বড় হয়ে গেছে। এই যে পুরোনো যেটা বড়খোলা যতটুকু ডেভেলপ হয়েছিল লাস্ট 5 ইয়ার্সে, সেই রাস্তাগুলোও কিন্তু অনেক অবস্থা খারাপ হয়ে গেছে অনেক জায়গায়। কোনো মেনটেন্যান্স নাই, কিছু নাই, মানে গার্জেন ছাড়া বড়খোলা হয়ে গেছে। তো এখন যদি আমি আবার জনগণের কৃপায় বা কৃপা যদি ফিরে আসি, তো আমাকে কিন্তু আবার সেই জিরো থেকেই আবার শুরু করতে হবে। আপনি যুব প্রজন্মের জন্য কি বার্তা দেবেন? হ্যাঁ, যুব প্রজন্মের জন্য সেটাই বার্তা হবে। যুব প্রজন্মের জন্য আমি অনেক কিছু প্রজেক্ট নিয়েছিলাম সেই সময়। যেরকম আমি একটা প্রজেক্টের কথা বলি আপনাকে, হ্যাঁ, আমাদের এলাকা অনেক পিছপড়া। এখানে যুবক ভাইরা যারা রয়েছেন, বা যারা আনএডুকেটেড যারা রয়েছেন, বা এডুকেটেড যারাও রয়েছেন, ওনাদের জন্য জবের কোনো ব্যবস্থা নেই এখানে। যার জন্য ওনারা নিজের এলাকা ছেড়ে, নিজের পরিবারকে ছেড়ে এখান থেকে বাইরে যেতে হয়, মানে সাউথে, বেঙ্গলে, কোথায় কোথায় মানে চাকরির জন্য যেতে হচ্ছে। তো ওনাদের জন্য আমি ব্যবস্থা করবো বলে ভেবে কিছু প্রজেক্ট নিয়েছিলাম ওই সময়। যেমন
MMLP মাল্টি মডেল লজিস্টিক পার্ক, সেই প্রজেক্টের আমি হাতে নিয়েছিলাম। সেইটা প্রজেক্ট নিয়ে আমি অনেক চেষ্টা করেছি। 2017 থেকে শুরু করেছিলাম সেটা নিয়ে। 2016-তে আমি বিধায়ক হয়েছিলাম, আর 2017 থেকে সেটা প্রজেক্ট নিয়ে আমি কাজ শুরু করেছিলাম। করে এটা নিয়ে আমি অনেক দূর এগিয়ে গেছিলাম। ওইটার জন্য জায়গা লাগে, জায়গাও ঠিক করে দিয়েছিলাম। বরখলাতে সাফিসিয়েন্ট জায়গা রয়েছে, ওটার জন্য জায়গাও ঠিকঠাক করে দিয়েছিলাম। সেই জায়গার সার্ভেও হয়েছিল, তারপরে কাজও শুরু হওয়ার অনেক কথা ছিল। সেটা নিয়ে আমি মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে এবং আমাদের বিত্তমন্ত্রী যিনি বর্তমানের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা মহাশয়ের সঙ্গে আমি অনেকবার কথাও বলেছিলাম। আর সেটা মানে প্রায় হবে ওইরকম পর্যায়ে ছিল। কোনো একটা কারণে সেটা তখন হয়নি, বা সেটা তখন রয়ে গেছে। যদি MMLP যদি হয়ে যেত, তাহলে আমাদের এলাকার বা বরখলা বলবো না, শুধু বরাকবিলির যারা রয়েছেন বা যুবক ভাইরা যারা রয়েছেন, ওনাদের কিন্তু এখানে মানে জব বা চাকরি পাওয়াটা একদম নিশ্চিন্তই ছিল। তাই জন্য ভবিষ্যতে আবার যদি আপনি দায়িত্ব পান, তাহলে প্রথম কাজটি কি হবে আপনার? হ্যাঁ, সেরকম যদি পাই তাহলে তো কাজ করার অনেক কিছু রয়েছে। যেরকম আমি বললাম, বরখলা তোকে আবার জিরো থেকে শুরু করতে হবে। আর এমপ্লয়মেন্টের জন্য একটা কাজ আছে, সেটা আমি MMLP যেটা প্রজেক্টটা আজ পর্যন্ত হয়নি, সেটা এখনও হ্যাঙ্গিং অবস্থায় রয়েছে। আর সেটাকে আমি আবার এখানেই নিয়ে আসার আমি এটা চেষ্টা করব। ওনাদের ল্যান্ড আছে, কিন্তু ওনাদের কোনো অথরাইজেশন নেই, মানে পাট্টা নেই। পাট্টা ছাড়া অনেক লোক রয়েছেন। তো সেটা নিয়ে মিশন বসুন্ধরা যেটা একটা আমাদের প্রজেক্টটা রয়েছে, সেটার আন্ডারে আমি চেষ্টা করব যে আমার এলাকার বরখলা জনগণকে যে মিশন বসুন্ধরা আন্ডারে নিয়ে এসে ওনাদেরকে মাটির পাট্টা করে দেওয়ার, সেটা একটা আমার কাছে একটা থাকবে। আমার যেটা মনে রয়েছে, আমি পাবলিকলি এখনও বলিনি, আপনি জিজ্ঞেস করেছেন, আমার মুখে এসে গেছে, তাই বেরিয়ে গেল কথাটা। আর সেটা একটা রয়েছে, এটা একটা মানে বড় কাজ। এছাড়া রাস্তাঘাট যেগুলো আছে, সেগুলো তো আমি বললামই, আবার জিরো থেকেই শুরু করতে হবে প্রত্যেক জায়গায়। নতুন এলাকায় তো অনেক জায়গায় রয়েছে মানে রাস্তাঘাটের ব্যবস্থা নেই, অনেক জায়গায় রয়েছে নেটওয়ার্কের ব্যবস্থা নেই, ঠিক করা হয়নি, এটাও ওটা অনেক কিছু রয়েছে, পড়ে রয়েছে। এছাড়া আরও অনেক কিছু করার আছে, সেটা আমি এখন ডিসক্লোজ করছি না, ওইটা সময় আমি করব। খুব সুন্দর কথা বলেছেন। এই মুহূর্তে ওনার কাছ থেকে আমি শুনে নিলাম যে উনি আগন্ত দিনে কি করণীয় রয়েছে, কিন্তু উনি যে 2016 থেকে 21 পর্যন্ত উনি যথাসাধ্য কাজ করে গেছেন এবং আগন্ত দিনে করবেন বলে তিনি আশাবাদী। তার এই যাত্রা সফল হোক। ধন্যবাদ।